হ্যালো ওয়েলকাম স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের সবাইকে আরেকবার স্বাগত। তো আমি মীরা ম্যাম, আমি আজ তোমাদের তোমরা জানি বাঁকুড়া ইউনিভার্সিটি আন্ডারে পড়ছো, তোমাদের সেকেন্ড সেম মেজর টু যে বেঙ্গলি পেপার রয়েছে সেখান থেকে আজ যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে তত্ত্ববোধিনী যে পত্রিকা রয়েছে, তত্ত্ববোধিনী পত্রিকা সম্পর্কে কিন্তু একটা সংক্ষিপ্ত আলোচনা আজকের ক্লাসে আমি তোমাদের সঙ্গে করবো এবং তোমাদের বুঝিয়ে দেবো। ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবে, ঠিক আছে? দেখো, আলোচনাটি শুরু করার পূর্বে আগে খুবই একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমাদের সঙ্গে আলোচনা করে দিয়ে যাই। তোমরা যার যারা ভাবছো আমাদের সঙ্গে এই সেমিস্টারে অনলাইন ক্লাস বা নোটসের জন্য যোগাযোগ করবে, তাদেরকে বলে দিই এখানে দেখো বোর্ডের কর্নারে দুটি নাম্বার দেওয়া আছে। এই নাম্বার দুটি হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। যে কোনো একটি নাম্বারের মধ্যে কল করে নিয়ে কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারবে। তার সঙ্গে তোমাদের বিভিন্ন সেমিস্টার কোর্স ফি কি কি আছে সেটা বলে দিচ্ছি। যারা মেজর কোর্সের আছে তাদের জন্য কোর্স ফি আছে 1199, আর যারা মাইনর কোর্সে রয়েছে তাদের জন্য কোর্স ফি রাখা হয়েছে 699। আর আমাদের কোর্সে যদি তোমরা অ্যাডমিশন নিয়ে থাকো তাহলে যে যে সুবিধা তোমরা পাবে সেটা হচ্ছে এখানে তোমরা লাইভ ক্লাসেস, রেকর্ডেড ক্লাসেস, হাই কোয়ালিটি নোটস, তার সঙ্গে পাবে তোমরা 100% কমন সাজেশন। এই সবগুলো সুবিধা কিন্তু তোমরা একসাথে পেয়ে যাচ্ছ, ঠিক আছে? এই ইনফরমেশন দেওয়া ছিল। এখন আমি ক্লাসের আলোচনায় চলে যাচ্ছি। দেখো, প্রথমে বলেছি আজকে ক্লাসে আমি যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তত্ত্ববোধিনী যে পত্রিকা রয়েছে সেই পত্রিকা সম্পর্কে কিন্তু আলোচনা করব। তোমাদের সিলেবাসের মধ্যে যে সমস্ত পত্রিকাগুলো রয়েছে সব কটা পত্রিকা থেকে কিন্তু আমি দুটো করে ক্লাস করাচ্ছি। এটা হচ্ছে আজকের ক্লাসে তত্ত্ববোধিনী পত্রিকা সম্পর্কে আলোচনা। এর পরের ক্লাসে বাংলা গদ্য সাহিত্যে তত্ত্ববোধিনী পত্রিকার অবদান কতটা রয়েছে সেই সম্পর্কে কিন্তু আলোচনা করব, ঠিক আছে? প্রত্যেকটা ক্লাস তোমরা অবশ্যই দেখার চেষ্টা করবে। দেখো কি বলছে, তত্ত্ববোধিনী পত্রিকার প্রতিষ্ঠা 16ই আগস্ট 1843 ঊনবিংশ শতাব্দীর বাংলার নবজাগরণে এক ঐতিহাসিক মুখপত্র ছিল, যা দেবেন্দ্রনাথ ঠাকুরের উদ্যোগে এবং অক্ষয় কুমার দত্তের সম্পাদনায় প্রকাশিত হয়। কি বলছে, দেবেন্দ্রনাথ ঠাকুর যে রয়েছে তার উদ্যোগে, তার সঙ্গে অক্ষয় কুমার দত্ত যে রয়েছে তার সম্পাদনায় কিন্তু এই তত্ত্ববোধিনী পত্রিকা যে রয়েছে তত্ত্ববোধিনী পত্রিকা প্রকাশিত হলো। এবং কি বলছে, এটি তত্ত্ববোধিনী সভার মাধ্যমে ব্রাহ্ম ধর্মের প্রচার, তার সঙ্গে উপনিষদ চর্চা, নারী শিক্ষা, তারপরে সমাজ সংস্কার এবং আধুনিক বৈজ্ঞানিক চিন্তাধারার প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল, ঠিক আছে? তো এই যে তত্ত্ববোধিনী পত্রিকা কবে প্রকাশিত হলো এবং কে সম্পাদনা করলো সেই সম্পর্কে কিন্তু বললাম। এখন তত্ত্ববোধিনী পত্রিকার যে মূল কিছু তথ্য রয়েছে সেই সম্পর্কে আলোচনা করি। যেখানে খুব সুন্দরভাবে কিন্তু শর্টে খুব সুন্দরভাবে বলে দিয়েছে এই যে তত্ত্ববোধিনী পত্রিকার এর প্রতিষ্ঠাতা কে, তিনি হচ্ছেন দেবেন্দ্রনাথ ঠাকুর, ঠিক আছে? আর তত্ত্ববোধিনী সবার মুখপত্র হিসেবে কিন্তু তিনি কাজ করেছেন। তারপর প্রথম সম্পাদক কে ছিলেন, অক্ষয় কুমার দত্ত কিন্তু ছিলেন এই তত্ত্ববোধিনী পত্রিকার প্রথম সম্পাদক, ঠিক আছে? তারপরে প্রকাশকালটা দেখো খুব সুন্দরভাবে শর্টে কিন্তু এখানে দেওয়া আছে, 1843 সালে 16ই আগস্ট, ঠিক আছে? বাংলাও লেখা আছে, প্রথম প্রকাশিত হয়। তারপর কি বলছে, উদ্দেশ্য, এই যে তত্ত্ববোধিনী পত্রিকা যে রয়েছে উদ্দেশ্য কি ছিল, দেখো বলছে মূলত ব্রাহ্ম ধর্মের বেদান্তর বাণী, ব্রাহ্ম ধর্মের প্রচার, তার সঙ্গে বেদান্তের যে বাণী রয়েছে সেই বাণী, তার সঙ্গে সমাজ সংস্কারমূলক ক্ষেত্রে কিন্তু এই তত্ত্ববোধিনী পত্রিকা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল, ঠিক আছে? এরপরের ভূমিকাগুলো কি কি আছে সেটা দেখে নি। দেখো কি বলছে, ধর্ম সংস্কার, সবার প্রথমে বলছে ধর্ম সংস্কার, যেখানে বলছে ব্রাহ্ম ধর্মের মতাদর্শ প্রচার এবং তার সঙ্গে পৈতৃকতা বিরোধের মতবাদ যে রয়েছে সেই প্রচারে কিন্তু এই তত্ত্ববোধিনী পত্রিকা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। পরের পয়েন্টে বলছে সাহিত্য ভাষা, ঠিক আছে? সাহিত্য ভাষার ক্ষেত্রে কি অবদান রাখে দেখো এখানে বলছে যে গদ্যের উৎকর্ষ সাধন, তার সঙ্গে বাংলা ভাষার যে আধুনিকায়নে অবদানের জন্য এই অক্ষয় কুমার দত্তের সম্পাদনা এটি শ্রেষ্ঠ পত্রিকা হিসেবে কিন্তু গণ্য করা হয়, ঠিক আছে? তো এই যে তত্ত্ববোধিনী পত্রিকা ভাষার ক্ষেত্রে, সাহিত্যের ক্ষেত্রে আমরা দেখবো এটা শ্রেষ্ঠ পত্রিকা হিসেবে কিন্তু গণনা করা হয়েছে। পরের পয়েন্টে কি বলছে, বিজ্ঞান ও জ্ঞান, যেখানে বলছে বিজ্ঞান, ভূগোল, তারপরে হচ্ছে জ্যোতিষবিদ্যা, তার সঙ্গে দর্শন বিষয়ক নিবন্ধ প্রকাশের মাধ্যমে যুক্তিবাদের মাধ্যমে কিন্তু এটার বিস্তার ঘটে, ঠিক আছে? বিভিন্ন বিষয়, বিজ্ঞান বিষয়, তারপরে বিভিন্ন ভূগোল যে রয়েছে, জ্যোতিষবিদ্যা রয়েছে, এই সমস্ত কিছু নিয়ে কিন্তু এই তত্ত্ববোধিনী পত্রিকার মধ্যে আলোচনা করা হতো, ঠিক আছে? পরের পয়েন্টে বলছে সমাজ সংস্কার, এই জায়গাটা একটু বেশি গুরুত্বপূর্ণ রয়েছে কারণ সমাজ সংস্কারের ক্ষেত্রে কিন্তু তত্ত্ববোধিনী পত্রিকা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
যেখানে নারী শিক্ষা, বিধবা বিবাহ সমর্থন এবং বাল্য বিবাহের বিরোধিতার মত, সামাজিক বিষয় যে জনমত সেটা কিন্তু তৈরি করে। ঠিক আছে, তারপরে রয়েছে সম্পাদক মণ্ডলী যে রয়েছে, সেখানে অক্ষয় কুমার দত্তের পরে দেবেন্দ্রনাথ ঠাকুর, তারপরে রাজনারায়ণ বসু, ঈশ্বর চন্দ্রগুপ্ত, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রমুখ কিন্তু এই যে ব্যক্তিত্ব রয়েছে এই পত্রিকার সাথে কিন্তু যুক্ত ছিলেন। এই সমস্ত ব্যক্তিরা কিন্তু এই পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন। ঠিক আছে, তো যাদের যাদের নাম আছে এখানে কিন্তু পুরো একেবারে বলে দিলাম। ঠিক আছে, তারপর দেখো কি বলছে অবসান। বলছে দীর্ঘ সময় ধরে জ্ঞান চর্চার পর 1883 সালের দিকে এর প্রকাশনা বন্ধ হয়ে যায়। ঠিক আছে, তো এই যে সালটা, এই সালটা কিন্তু এই তত্ত্ববোধিনী পত্রিকার প্রকাশনা বন্ধ হয়ে যায়। এবং এই যে তত্ত্ববোধিনী পত্রিকা যে রয়েছে, এটা কেবল কিন্তু একটা ধর্মীয় সাময়িক ছিল না, বরং এটি বাংলার নবজাগরণের সময়কালে এর আধুনিক মননশীলতায় ও বুদ্ধিবৃত্তিকে চর্চার কিন্তু অন্যতম একটা প্রধান কেন্দ্র ছিল এই তত্ত্ববোধিনী পত্রিকা। ঠিক আছে, তো এই যে তত্ত্ববোধিনী পত্রিকা যে রয়েছে এই সম্পর্কে আজকের ক্লাসে কিন্তু আমার এতটাই আলোচনা ছিল, তোমরা পারলে পরে প্রথম থেকে একবার দেখে নাও। আজকের আলোচনার বিষয় তাহলে আমি এখানেই শেষ করছি। ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য থ্যাংক ইউ।